আমার প্রথম ছবির নাম সোনার সংসার, আর আমার স্বপ্ন টালিগঞ্জটাকে একটা সোনার সংসার বানাবো। জানেন, আদিগঙ্গা সংস্কারের জন্য 6,500 কোটি টাকা পকেটে করেছে, কিচ্ছু করেনি। আর আমি রোজ যেতাম, আমার চোখ দিয়ে দরদর করে জল পড়তো, কারণ আমি স্পিরিচুয়ালি ভেরি মাচ ইনক্লাইন্ড। ভীষণ আধ্যাত্মিক মনস্ক। যে মা গঙ্গাকে এইভাবে পঙ্কিল করে রেখে দিয়েছে। ছবি রিলিজ করলো না যদি শুনি হাউসফুল, ঠিক এইভাবে আমি ভাবছিলাম ছবি রিলিজ করলো না হাউসফুল। পাপের আঘাত ছিল, পুণ্যের ভূমি করার চেষ্টা করছি আমরা। রাহুলের ছেলে বউ কিছু তো পায়নি, কিছু পেল, কিছু পায়নি। যাত্রাতেও আবার কাটমানি দিতে হয়। যিনি বিশ্বাস ব্রাদার্স এর মধ্যে বড় বিশ্বাস, ঘোর অবিশ্বাসের কাজ করেছেন। 4 দশকেরও বেশি সময় ধরে তার অভিনয় জীবন, আর এর মধ্যেই তিনি দর্শকের কাছে হয়ে উঠেছিলেন অত্যন্ত প্রিয় নায়িকা, অত্যন্ত প্রিয় অভিনেত্রী। তারপর তার যাত্রায় যাওয়া, সেখানেও এক দীর্ঘ সময়, সেখানেও তিনি কিংবদন্তি শিল্পী। আর তারপরে তিনি আজ আমাদের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। আজকে আজকাল.ইনে আমার সঙ্গে রয়েছেন দিদি, আপনাকে স্বাগত। দিদি, এই যে পড়াশোনাতে আপনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এবং সাউথ পয়েন্টের আপনি ছাত্রী, তারপরে আপনি তুলনামূলক সাহিত্যের ছাত্রী। এই সাহিত্যের টান থেকেই কি আপনার অভিনয় জীবনে আসা? বলতে পারেন, কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে এইসব করে যাচ্ছি আর কি। 15 বছর বয়স, প্রায় 14-15 বছর। স্কুলে, তারপরে কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে তো আমি প্রফেশনালি কাজ করছি যখন আমি ইউনিভার্সিটিতে। সেই আর কি থিয়েটার, আমার থিয়েটার দিয়ে শুরু, রেডিও দিয়ে শুরু হয়েছিল। তারপরে বিবিধ ভারতী, তখন আমার গলাটা মানে খুব রেডিও বাজতো। শ্রুতি নাটক? না, রেডিও নাটক, হ্যাঁ, রেডিও সবটাই শ্রুতি, কিন্তু বিবিধ ভারতী সবগুলোই আমি কাজ করতাম। এবং তারপরে থিয়েটার, অনেক থিয়েটার, গ্রুপ থিয়েটার, ওয়ান ওয়াল থিয়েটার, বোর্ড থিয়েটার, মানে শনি রবি বৃহস্পতি ছুটির দিন। তারপরে কল শোজ গুলো হতো। তারপরে যাত্রা, মানে যাত্রায় আমার সিনেমার পরিচয়টা না যাত্রা পেছনে ফেলে দিল, কারণ যাত্রায় এত মানুষ আমাকে অ্যাকসেপ্ট করলো। আমি ভাবলাম ঠিক আছে, হয়ে গেল 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25-এর দিকে যাচ্ছে। আমি বাবা, এত মানুষ সবাই অ্যাকসেপ্ট করছে। সো আমি যাত্রার সমস্ত দর্শকদের অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা বছরের পর বছর পাপিয়াকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু আমি যাত্রার মানুষ নই, আমি সিনেমা থেকে আসা, থিয়েটার থেকে আসা, রেডিও বিবিধ ভারতী থেকে আসা। সেই রকম একটা মানুষকে আপনারা এত এত আপন করে নিলেন এবং ভালোবাসলেন। এবং আমার ক্লাসিক্যাল ডান্স, আমি ক্লাসিক্যালি ট্রেন্ড ডান্সার, তো ক্লাসিক্যাল নাচ যাত্রায় প্রথম এইভাবে মানুষ দেখলো। এবং আপনার সংলাপ বলার ধরন এবং গান, যার জন্য সব মিলিয়ে মানুষ বলল যে এ আমাদের। যেমন এই যে যখন আমি বিধায়িকা হওয়ার লড়াইয়ে নেমেছিলাম, তখনও কিন্তু মানুষদের আমি ভাবিয়েছি যে আমি তোমাদের। এইটা একটা, আমি তো কৌশলী পলিটিশিয়ান নই, আমি শুধু বলেছি দেখুন, আমি 2 কন্যা সন্তানের মা, আমার অনেক স্টুডেন্টস আছে, আরো অনেক কিছু আছে, আপনারা আমাকে একবার ভোটটা দিয়ে দেখুন। কারণ আমরা অপরীক্ষিত, বিজেপি কখনো আসেনি, আমরা অপরীক্ষিত, আমাদের সরকারটা গঠন করতে দিন এবং দেখুন what best we can do for you। আমি আমার মতো করে আমার ভাষায় বলেছি। তাই এই যে মধ্যবিত্ত সমাজ আমাকে ভীষণ গ্রহণ করেছেন, হাই রাইজ থেকে, মানে মধ্যবিত্ত সমাজে 3টে পরত আছে, সব পরতেই আমি খুব অ্যাকসেপ্টেড হলাম। তারপরে আমি বস্তির ভেতরে ভেতরে গেলাম, আমরা দেখেছি, এবং আমি দেখলাম এত দারিদ্র। আমি বললাম আমি মিস্ত্রির মতো এসে তোমাদের রাস্তা ঠিক করে দেবো, আমি তো করতে পারি না, এগুলো ইঞ্জিনিয়ারদের কাজ। সো I happen to be a clan of, I belong to a clan of chartered accountants and engineers and economists and so on and so forth, and philosophers and মানে যারা বৈদান্তিক, এদের সঙ্গে আমার চলা। তো এই চলাটা তুমি দেখবে আমার মুখে একটা
হাসি সব থাকে। সময়, সব সময়। তো এটাকে আমি বাদ দিতে পারি না। ধরো খুব একটা দুঃখের মধ্যেও আমার মুখে হাসিটা থাকে। তা আমাকে অনেকেই বলেছে আপনার মুখটা এত হাসি হাসি এই সময়টা দরকার ছিল না। তাই আমি কি করব, এটা তো আমার এসে গেছে, আর আমার কোনো রাগ নেই, অভিমান হ্যাঁ মাঝে মাঝে হয় খুব কাছের লোকের কাছ থেকে, যখন খুব কাছের লোক আমি হয়তো তাদেরকে তৈরি করেছি, আমার হয়তো ওইটা ভালো লাগছে না, এটা অভিমান হয়, কিন্তু কোনো রাগ নেই, কোনো অহংকারও নেই আমার একেবারে। আর যেটা নেই সেটা হচ্ছে ওর হয়েছে তো আমার হলো না, পরশ্রী কাতরতা। পরশ্রীকাতরতাও নেই, আর কোনো কিছুই মানে নেগেটিভ কিছু নেই। বিকজ আমরা যারা গীতা কিংবা উপনিষদ চর্চা করি সেখানে প্রথমেই বলা হয় যে ঈশ্বর তো সর্বত্রই, ওইখানেও আছে, ফেলিয়ারদের সঙ্গেও আছে, সাকসেসের সঙ্গেও আছে। তদেই যতি তন্নেই যতি তদ্দি তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদ সর্বস্ব বাচ্যতে, তিনি সর্বত্র রয়েছেন। তাই এবার হলো না, নেক্সট টাইম হবে, তো ওইটা হলো না, হবে, আর না হলেও প্রাণ চলে গেলে এমন তো কোনো ব্যাপার নয়। সো আমার মধ্যে ওই ব্যাপারটা মানে চূড়ান্ত ব্যাপারটা যে ওই মানুষটি, কালকে আমি বিধানসভার প্রথম সেশনে ওদের তৃণমূলের অনেকের সাথে দেখা হলো, তো আমি একটা কথা বললাম ওদের বড় নেতাদের, না আমরা কিন্তু কোনো শত্রু নই, আমি যে বিধায়িকা, আমি তো তৃণমূল যারা করছেন বা কংগ্রেস যারা করছে বা বামেরা করছে, আমি সকলের বিধায়িকা, আমি সকলের জন্য কাজ করব। আমাদের মুখ্যমন্ত্রী একা শুধু আমাদের বিজেপি সমর্থকদের মুখ্যমন্ত্রী নন, আমাদের অনারেবল চিফ মিনিস্টার উইল বি ওয়ার্কিং ফর অল অফ আস। একদম। সো ওই ব্যাপারটা মানে আগের তৃণমূলের সরকার, ওইটা তৃণমূলের সরকার না, রাজ্য সরকার বলতে হয়, কিন্তু কখনো রাজ্য সরকারি ভাবে কাজ করেননি। এই তুমি তৃণমূল, তুমি তৃণমূল, তুমি আছো, আর তুমি অন্য দল, তুমি যাও, সরে যাও। দ্যাট ইজ ব্যাড অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্স্ট। তো তাই আমি বলেছিলাম দিস টাইম দ্য ফাইট ইজ বিটুইন দ্য ওয়ার্স্ট অ্যান্ড দ্য ব্যাড অ্যান্ড দ্য গুড। তা আমি সেই গুডের দলে চলে এলাম, ওই জন্য আমাকে তারা ভোট দিলেন, আমাকে আশীর্বাদ করলেন, আমাকে ভরসা করলেন, আমাকে বিশ্বাস করলেন, আমাকে আশ্বস্ত করলেন যে আপনি যা যা প্রতিজ্ঞা করেছেন সেগুলো আপনি এখন আমাদের এই বাতাবরণে করতে পারবেন। তার থেকে বড় কথা যে আপনি আমাদের বিশ্বাস অর্জন করতে পেরেছেন। এই বিশ্বাসটা অর্জন যে করতে পারলাম শুধু আমার সিম্পলিসিটির জন্য, ওটা আমার ইউএসপি। হাসি মুখে আমি বলেছি দেখুন আমি কোনো কৌশলী পলিটিশিয়ান নই, আমি যেটুকুন পারবো আমি করে দেবো, আমি এইগুলো দেখেছি, এগুলোকে ঠিক করতে হবে, আমি করব। এই স্কুল বন্ধ হয়ে আছে, পার্টি অফিস হয়ে আছে, আমার বড় দুঃখ লাগে। আমি প্রচুর মানুষকে অনেক কিছু শিখিয়েছি, মানে অনেকে আছে আমার জ্ঞান পাপি, অনেক কিছু জানেন কিন্তু শেখাতে চান না, যে আবার শিখিয়ে দেবো তাহলে তো মহা মুশকিল। আবার অনেকে শেখাতে ভয় পায়, কারণ যাদের শেখাবে তারা তো জেনে বসে আছে, সেটাও একটা ওই ব্যাপারটার কারণ। কিন্তু সবাইকে বলছি এটা শুধু আমার একলার জয় নয়, এটা আমাদের সকলের জয়, সকলে মিলে আমরা ঠিক করব। এই তো মাত্র টালিগঞ্জ, এইটুকু, একদম। তো এইটুকুন জায়গা 5 বছর অনেক টাইম, we will definitely look up to যে এটাকে ঠিক করতে হবে, যা যা মানে খুব খারাপ ফোকলা হয়ে রয়েছে। সেটাই তো বলছি দিদি, সকাল থেকে দেখছি কত মানুষ আপনার কাছে আসছেন, কেউ শুভেচ্ছা নিয়ে আসছেন, কেউ তাদের সমস্যা নিয়ে সরাসরি আপনার সঙ্গে কথা বলছেন, এবং আপনি প্রত্যেককে সময় দিয়ে তাদের মন দিয়ে তাদের সমস্ত মানে অভাব সবকিছু শুনছেন। এটা আমাকে আমার পার্টির নির্দেশ, সবার সাথে সম্পর্ক রাখুন। এটা আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি না, আমি বলছি এত রেজিমেন্টেড, এত ডিসিপ্লিন, আর এত সুন্দর করে আমাদের বোঝানো হয়েছে যে আপনারা সম্পর্কটা ঠিক রাখবেন সবার সাথে। ওই জন্য হেসে হেসে সবার সাথে সম্পর্ক করছি, এবং কার কি প্রবলেমটা এখন না এখনই যদি না জানি তাহলে প্রবলেম সলভ করা যাবে না। চোখের জলে আসছে, দেখছেন তো,
আপনি অনেকক্ষণ ছিলেন, আমি হ্যাঁ। আবার চলে গেলাম, আমার অন্য কাজ ছিল। আপনি অনেকক্ষণ ছিলেন সকালে। মানে অত্যন্ত মানে একজন বয়স্ক মানুষকেও দেখলাম, হ্যাঁ। কিন্তু যখন বেরোলেন তিনি একেবারে হাসি মুখে বেরোলেন। সবাইকে আশ্বস্ত করছে যে ঠিক হবে। মানে আমরা তো কালকে জিতেছি, আজকেই তো সব ঠিক হতে পারে না। আমরা আগামী 2 বছরে দেখবেন অনেক অবস্থার পরিবর্তন হয়েছে, আর 5 বছরে তখন আমরা ছাড়া কাউকে ভাবতে পারবেন না। দিদি, সোনার সংসার দিয়ে আপনার শুরু হয়েছিল অভিনয় জগতের পথ চলা, মানে ছবিতে, আর আপনার সামনে এখন আপনার এই টালিগঞ্জের সোনার সংসার, কিভাবে সাজাবেন? আমার প্রথম ছবির নাম সোনার সংসার, আর আমার স্বপ্ন টালিগঞ্জটাকে একটা সোনার সংসার বানাবো। আমার কান্না পেয়ে যায় যে এতগুলো মানুষ তারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি তো ওই রকম পলিটিশিয়ান নয়, কৌশলী, যে এইটুকুন করব, এইটুকুন গর্ত করে দেবো, তারপর আবার দেখা যাবে, আবার পিডব্লিউ থেকে খানিকটা পকেটে পুরি। আমার এটা নয়। জানেন, আদিগঙ্গার সংস্কারের জন্য 6,500 কোটি টাকা পকেটে পড়েছে, কিচ্ছু করেনি। আর আমি রোজ যেতাম, আমার চোখ দিয়ে দরদর করে জল পড়তো, কারণ আমি স্পিরিচুয়ালি ভেরি মাচ ইনক্লাইন্ড। ভীষণ আধ্যাত্ম মনস্ক। যে মা গঙ্গাকে এইভাবে পঙ্কিল করে রেখে দিয়েছে। মা গঙ্গা এখন শুধু একটা কাদা গন্ধ, তাও প্রবাহটা বন্ধ করা আছে। প্রবাহ যদি না থাকে, যদি চলমানতা যদি না থাকে, তাহলে সেই মানুষ তো, আমি মা গঙ্গাকে মানুষ দেবতা এইরকম ভাবে দেখি, তার প্রবাহমানতাটা বন্ধ করে দিয়েছে। সো হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। মানে অনেকটা ভেতরে গভীরে গিয়ে তাকে আবার ঠিক করতে হবে। এটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এবং তারপরে যে পার্ক সব তালা মারা, পার্কগুলো সব তালা মারা, এবং কিছু কিছু পার্ক পার্টি অফিস হয়েছে, খানিকটা আবর্জনা ফেলার জায়গা হয়েছে। তো সেগুলো সব আমি দেখে এসেছি। এবং এই পাম্প হাউসের নামে যে নোংরা গন্ধময় মশা, ডেঙ্গু এসব ছড়াচ্ছে, সেগুলোকে তো ঠিকঠাক করতে হবে। মানুষ তো আর কাহাতুক জানলা বন্ধ রাখবে। এক্ষুনি আমি এখানে গেছিলাম করুণাময়ীর আগে, কোথায় এই জায়গাটা, যে জায়গাটা আমরা গেলাম, হ্যাঁ হ্যাঁ, মালঞ্চর পেছনটা গেছিলাম। মানে এত মশা, ডেঙ্গুর মশাও হতে পারে। মশা মাছি যেখানেই বসে না সেখানে মলত্যাগ করে। মানে এই যে একটা পঙ্কিল একটা এই যে ব্যাপারটা, তাহলে জীবনের চলমানতা থমকে গেছে, সেটাকে আমায় ঠিক করতে হবে। আর অনেকগুলো আমাদের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের লোকেরা তাকিয়ে আছে আমার দিকে, তাদের বিভিন্ন প্রবলেম আমি সলভ করতে করতে যাচ্ছি। এখন থেকেই আমি বুঝতে পেরেছি যে আমার 365 দিন 24/7 কাজ করলেও কিন্তু শেষ হবে না। কিন্তু আই এম ভেরি ট্রুথফুল অ্যাবাউট মাই ওয়ার্ক, আই এম ভেরি ফোকাসড। দিদি, হঠাৎ করে তো চারপাশটা বদলে গেল। আপনি এই যে সাজাচ্ছেন প্রত্যেক দিনের রুটিনটা, কিভাবে সাজাচ্ছেন? আমি রাত্রিবেলা স্ট্র্যাটেজাইজ করি। আচ্ছা, যে কোন প্রবলেমটা আমি প্রথমে ধরবো, কোথায় আমি যাব। এত মানুষের সামনে গ্রিট করছে, আমি কি বলবো, প্রচুর মানুষ আমাকে গ্রিট করছে, কারণ তারা বলছে রাহু মুক্তি ঘটেছে। তো 10 দিক আলো মনে হচ্ছে ওদের। 10 দিকে এভাবে তো বলছেন, এই যে দেখছেন তো কারা, দিদি 10 দিকে আলো জ্বলে উঠেছে, সে আলোকে জ্বালিয়ে রাখার দায়িত্ব আমার। তো আমার কাঁধে এখন অনেক অনেক প্রেশার। আর তারপরে ভারতীয় জনতা পার্টি, মোদিজি এবং তার যোগ্য টিম, বাইরে থেকেও এসেছেন, আমাদের অনারেবল চিফ মিনিস্টার আমাদের শুভেন্দু বাবু, তিনি কিন্তু আমাকে প্রথম থেকে বলেছে আপনি জিতবেন, আপনি জিতবেন। অন্যরা বলছে ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং, উনি বলছেন আপনি জিতবেন, আপনাকে জিততেই হবে, আপনি জিতবেন। আর জিততেই হবে, তো মোদিজি এরকম করে বলেছেন যে মেহনত कीजिए, मेहनत कीजिए, जीत के आइए, जीत के आइए। কি মোটিভেশন! এই আমি না অনুপ্রাণিত, এই কথাবার্তা শুনে আমি অনুপ্রাণিত। এবং সবাই, শ্রমিক দা আরেকটু আরেকটু একটা পুশ করো, আরেকটু এফোর্ট লাগবে,
এইভাবে আমাকে সবাই Guide করেছেন। মিস্টার অমিত মালভিয়া বললেন টিকিটটা মিলেছে, এরপর টিকিট নাও মিলতে পারে যদি না যেতেন। মানে আমি বুঝেছি হ্যাঁ। মজা করে, তেমনি এরকম সবাই বাইরে থেকে যায়। বিপ্লব দেব ওইরকম একজন দাপুটে চিফ মিনিস্টার, ত্রিপুরাকে ফেলে দিয়েছিল এত বছরের ত্রিপুরাকে, তিনি বলছেন আপনি জিতে গেছেন। তাই জন্য আমার ভেতরে স্পিরিট একেবারে, আমি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করতে শুরু করে দিলাম। আপনি জিতে গেছেন। বিপ্লব দা এইরকম একটা মানুষ, মানে চিন্তা করতে পারবেন না এত আমাকে প্রাণিত করেছেন। তারপরে অমিতাভ চক্রবর্তী আমাদের এখানকার যারা বাইরে থেকে এসেছিলেন বেনারস থেকে, তারাও বলছে আপনি কিন্তু আপনার জয় হয়ে গেছে। আমি যদি ছবি রিলিজ করলো না যদি শুনি হাউসফুল, হ্যাঁ। ঠিক এইভাবে আমি ভাবছিলাম ছবি রিলিজ করলো না হাউসফুল, তো তাহলে তো সেই ছবিটার জন্য মন প্রাণ দিয়ে কাজ করতে হবে। সো আই ডিড মাই আটমোস্ট। যেসব জায়গায় যার বিরুদ্ধে আমি লড়ছিলাম, আমার বিরোধী, হ্যাঁ। তিনি বলেছিলেন এইসব জায়গায় আমাকে কেউ হারাতে পারবে না। আমি সারা রাত বসে যেতাম স্ট্র্যাটেজাইজ করতে, কেন সেখানে কারা কারা আছে, সেখানে কত পার্সেন্টেজ কারা কারা থাকে, এবং সেখানে জায়গার অবস্থান কি। দেখলাম সেই সব জায়গা অনেক পিছিয়ে আছে। ভয় দেখিয়ে, থ্রেটনিং দিয়ে, আমি বললাম ভরসা ইন, ভয় আউট, কিরকম করে অনেক গল্প টল্প দিয়ে তাদের গল্প করেছে। আমার ক্যাম্পেনিং যদি আপনারা দেখেন, আমার ক্যাম্পেনিং ইজ মাচ উইথ গল্প, উইথ ন্যারেটিভস, নিশ্চয়ই। দেন ওই এইটা করবো না, না। এইটা করবো এরকম নয়। আমার ক্যাম্পেনিং অন্যরকম, মানুষকে আপন করে নেওয়া। আর মানুষ তখন ভাবলো আরে এই মানুষটা তো আমার, এ তো আমারই কথা বলছে, আমার, হ্যাঁ, সহজে পৌঁছানো যাবে সেটাই। দিদি, একটা কথা বলুন যে আপনার মধ্যে যে একটা অদম্য সাহস আছে, সেটা যখন আপনি অভিনেত্রী ছিলেন তখনই আমরা জানি, হ্যাঁ, কিন্তু সেটা আবার দেখলাম 2021-এর পরে আপনি জমি আঁকড়ে ধরে থাকলেন, এবং যার ফল 2026। অনেকে তো সেটা পারে না। আমি মাটি কামড়ে পড়েছিলাম, অনেকে এসেছিল, তারা চলে গেছিল, অনেক কিছু অনেকে সহ্য তো করতে অনেক হয়েছে। সহ্য করে, অনেক। আর আমি না ইগো, মান, এসব পাথরের মতো রেখে দিয়েছে, ওগুলো সরিয়ে দিয়ে আমি আমার পথ চলি। আমি যদি ইগো নিয়ে রাখি আমি পাপিয়া অধিকারী, আমি বহু দাপুটে, আমি দারুণ অভিনেত্রী, আমার আমার অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, আমার ঘরময় অ্যাওয়ার্ড, ওগুলো না আমি দেখিনি। আমি জানি আমার অনেক অ্যাওয়ার্ড পাওয়া বাকি আছে। আর এই যে একটা ক্ষমতা পাওয়া গেল মানুষের জন্য করার জন্য, দ্যাট অনলি আই ওয়ান্টেড, যে আমার মানুষের জন্য তো আমি কাজ করি, কিন্তু এইভাবে কাজ করাতে একটা বিরাট ব্যাপার। It's my honor to hear from you. Thank you so much. Yeah. আচ্ছা, বাঁশদ্রোণী। Yes, yes, absolutely. Okay, okay. Shubhajit. Yes. Yeah. Okay. Okay. Yes. Shubhajit Chakraborty ko. Shubhajit Chakraborty. To Shubhajit Chakraborty, they threatened Shubhajit Chakraborty. Okay. Mm. Okay. So
sorry. Landlord's name. Okay. Yeah. Yes, absolutely. Yes, absolutely. Shubhajit Chakraborty must. Yeah, the best time is before 9 a.m. in the morning. Yeah, absolutely. Absolutely. He has got his pets. Even I'm a pet lover. Yeah, all sort of pets. Yeah. Yes. Yes. Yeah. Absolutely. Okay. Thank you so much, ma'am. আমাদের এই ইন্টারভিউতে চলার মধ্যেই আপনার কাছে চলে এলো মেনকাজির হ্যাঁ। শুভেচ্ছা বার্তা। হ্যাঁ। মেনকাজির শুভেচ্ছা বার্তা চলে হ্যাঁ। এলো। কতটা আনন্দের এই মুহূর্তগুলো, তাই না? দারুণ। অনেক মুহূর্ত জড়ো হলো দিদি আপনার জীবনে। হ্যাঁ। একটা যে জেতার মুহূর্ত, ওই যখন কাউন্টডাউন চলছে সেটা একটা মুহূর্ত, বিধানসভায় যাওয়ার মুহূর্ত, বিধানসভায় অধিবেশনের একটা মুহূর্ত, আর এই শুভেচ্ছা বার্তাগুলো এক একটা মুহূর্ত। একদম। আর মানেকা গান্ধী জানে যে লোকটাকে আমি হারিয়েছি সে ঠিক লোক নয়। তারা এইভাবে টাকা ফোর্জ করেছে মানুষের কাছ থেকে। টাকাগুলো সাইফোন হয়ে গেছে, কত টাকা যেগুলো এসেছে আমাদের নিজেদের কাজে, সেই টাকাগুলো এইভাবে নষ্ট করা। একটা পশুপ্রেমীর কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে দিয়েছে। মানেকা গান্ধী বললেন এক্ষুনি। আমাকে প্রথম কথা অনেক শুভেচ্ছা জানালেন। আমি যে পেট লাভার উনি খুব ভালো জানেন। তো দিদি যে সময়টার কথা আমরা বলছিলাম, ওই 5টা বছর আপনি একদম মানে 5টা বছর আমি মাটি কামড়ে পড়েছিলাম। দর্শক তো বঞ্চিত হয়েছে আপনার অভিনয় থেকে। দর্শক বঞ্চিত হয়েছে, আরো দর্শককে বঞ্চিত করা হয়েছে সৌরভ বিশ্বাস অ্যান্ড কোম্পানি। আমি যেখানে কাজ করতে গেছি সেখানে সাসপেন্ড করে দিয়েছে 3 মাসের জন্য টেকনিশিয়ানসদের, আর্টিস্টদের। তো এই তো ব্যাপার। এখন এদেরকে নিয়ে কোনোভাবে আর মানুষ ভাবছে না। মানুষ তিতিবিরক্ত হয়ে আমাকে ভোট দিয়েছে। তো তিতিবিরক্ত হওয়ারও তো একটা কারণ, ওনারা ভেবেছেন যে আমি একটা কিছু টালিগঞ্জের ভালোর জন্য করব, এবং আমি করবই। মানুষ আস্থা দেখিয়েছে, মানুষ আমাকে যে ভালোবাসে আমি প্রাণ দিয়ে দিই তার জন্য। আমি যে সেদিনকে বলছিলাম আদিগঙ্গা যদি আমি সংস্কার করতে না পারি, either I have to die or I have to take resort to something else। মানে আদিগঙ্গা আমায় ঠিক করতেই হবে, এটা আমি ভেবে নিয়েছি। এবং আদিগঙ্গার উপর আমাদের এই যে গঙ্গা যাচ্ছে, মমতা ব্যানার্জির বাড়ি গঙ্গাকে এনক্রোচ করেছে, এগুলো তো সব পাপ। মা গঙ্গাকে এনক্রোচ করা যায়? মা গঙ্গাকে একটা গন্ধযুক্ত একটা পঙ্কিল নর্দমা করে রাখা যায়? এরা করেছে। রেজাল্ট হাতে। বিজেপি সরকার এবার গঠিত হয়েছে। We will definitely do something now. প্রত্যেক দিনই আমরা দেখছি কিছু না কিছু ভাবে এগোচ্ছে সরকার, সবাইকে নিয়ে এগোচ্ছে, জনগণকে নিয়ে এগোচ্ছে। দিদি এই যে একটা যে জায়গায় একটা সময় আপনি মানে সিনেমার জগতে যে রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন, সেখানে তাদের এক স্ক্রিনে অভিনয় করতে কোনো সমস্যা হতো না, এই নিয়ে কোনো সমস্যা ছিল না। আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন, আপনি তরুণ মজুমদারের ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তারপরে ইন্ডাস্ট্রিটা পুরো ঘুরে গেল। সেখানে এমন একটা জায়গা চলে এলো যে এই ইন্ডাস্ট্রিতে মানে একটা পৃথকীকরণ হয়ে গেল। এবং যেটা আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন যে এই জায়গাগুলোকে ঠিক করার, যেখানে ইম্পাও আছে, যেখানে ফেডারেশন আছে। দিদি কি বলবেন এটা নিয়ে? যেটা ভালো, যেটা সকলের মঙ্গল হবে, পুণ্যের জন্য। এতদিন পাপ চলছিল, পাপের আগার ছিল, এটা আমরা পুণ্যের ভূমি তৈরি করব। মানে সামিং আপ এভরিথিং, আমি আসলটা বলে দিলাম। পাপের আগার ছিল, পুণ্যের ভূমি করার চেষ্টা করছি আমরা। আচ্ছা দিদি, আপনাকে কি আমরা অভিনয় দেখতে পাবো? আমি টুকটু করে অভিনয় করি, জানো তো, আমার ছবি লাগাতে না এখন এই যে পর থেকে। হ্যাঁ করবো, এবার যদি ভালো চরিত্র নিয়ে আসেন করবো। এখন তো আর
ওই ফেডারেশনের রক্তচক্ষু এদের নয়, সেটা তো নেই। ন্যাচারালি ভালো চরিত্র হলে নিশ্চয়। আমি এক্ষুনি যে বেরিয়ে গেছিলাম না 40 মিনিটের জন্য, আমি একটা ছবি দীর্ঘদিন তার ডাবিং এর জন্য আমি বলছি এত চেঁচাচ্ছি আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে, এখন না 40 দিন বাদে আমি তাদের ডাবিং এর ডেটটা দিয়েছি, ডাবিংটা করে এলাম। দিদি এই যে ধরুন যা কিছু আমরা দেখছি, যা কিছু চলছে, আমরা জানি যে একটা সুস্থ জায়গায় আমরা আসতে চলেছি। তার মাঝখানেই আমাদের খুব প্রিয় একজন মানুষ রাহুল চলে গেছিলেন, আপনি সেখানে গিয়েও ছিলেন দেখা করতে। সেই জায়গা থেকে এই যে নিরাপত্তা, শিল্পীদের নিরাপত্তা, টেকনিশিয়ানদের নিরাপত্তা, এই নিয়ে কোনো ভাবনা চিন্তা দিদি করেছে? একটা পলিসি মেনটেন করতে হবে, একটা নিয়ম, যে আমরা যখন বাইরে যাব শুটিং করতে তখন একটা কোথাও না কোথাও একটা ইন্স্যুরেন্স থাকবে, করতে তো হবে। হ্যাঁ নিশ্চয়ই। লোক মরে যাচ্ছে, রাহুলের ছেলে বউ কিছু তো পায়নি, কিছু পেলো? কিছু পায়নি। শুধু একটা কোম্পানি, যে কোম্পানিটা কাজ করছিল তাদের বন্ধ করে দেওয়া হলো, সেটাও খুব বোকা বোকা, কারণ সেখানে আরো অনেকে কাজ করছিল, তারা সবাই বসে গেল, আর্টিস্ট টেকনিশিয়ানস সবাই বসে গেল। এইগুলো সমাধান নয়। তার কাজ বন্ধ হলো, সাথে সাথে অন্য একটা কাজে এই আর্টিস্ট গুলো, এই টেকনিশিয়ানস গুলোকে তো অ্যাপয়েন্ট করা উচিত ছিল, সেটা হলো না। তো রাহুলের মতো ডেথ যাতে না হয়, এবং অন্য স্টেটে যদি আমরা যাই সেই অন্য স্টেটের পারমিশন লাগবে, আমাদের এখানকার স্টেটের একটা নো অবজেকশন লাগবে যে ওরা ওখানে যাচ্ছে, ওদেরও একটা নো অবজেকশন লাগবে, এইগুলো করতে হবে। এবং আমি বলছিলাম না যে আমার একটা সিন ছিল যেখানে আমার প্রোডাকশন ম্যানেজার নৌকাটাকে এইভাবে, তখন আমি সাঁতার জানি না, নৌকাটাকে এমনি করে ধরে রেখেছিল। নৌকা মানে ওই সিনটা হচ্ছে ওই মেয়েটি যখন মন খারাপ লাগে তখন সে নৌকা করে যায়, নৌকা চালায়, একটা ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম। তো আমি তো আমি নৌকা চালাবো, দূর থেকে একটা লোক দড়ি ধরে টানছে আর একজন নৌকাটাকে ঠিক করে রেখেছে, আর এই দিকে শাপলা বা কিছু, ওর পা তো জড়িয়ে যেতে পারত। আপনি সাঁতারও জানেন? ওর যে আমাকে যে ধরে আছে, তা আমি উল্টে পড়ে যেতে পারতাম। এরকম বহু হয়েছে। আমরা একদম খাদের ধারে শুটিং হচ্ছে, নিচে একটা খাদের এর উপর ক্যামেরাম্যানটা দাঁড়িয়ে রয়েছে, খাদের পাশে ছোট্ট জায়গা থাকে না, তার দড়ি বাঁধা নেই, কিছু নেই, এনিথিং করে হ্যাপন। তো এই ব্যাপারগুলো এখন দেখতে হবে। স্টান্টম্যানরা বিদেশে কিংবা ওরা কত ইনশিওরড, তা আমরা তো স্টান্টম্যানের চেয়ে বেশি কাজ করেছি। আমি আর তাপস বলে একটা সিন ছিল, এরকম করে গ্লাস ব্রেক ওপেন করে যাওয়া, লাস্ট মোমেন্টে আমার কি যেন মনে হলো যে এটা আমার করা উচিত না। লাস্ট মোমেন্টে গ্লাস ব্রেক, তাপস বললো তুমি করছো না তাহলে আমিও করবো না, আমরা দুজনেই করলাম না। তো ওরা করলো যারা স্টান্টম্যান, পেছনে স্টান্টম্যানের লোকটা কিন্তু পড়ে গেল, মানে আমার যে জায়গাটা, সে মানে আমার মতো চুল পরে নিল, আমার শাড়ির মতো একটা শাড়ি পরে নিল। আমাদের সত্যি কোনো রকম নিরাপত্তা নেই, এবং এতদিন বাদে, এর আগে অনেক আমাদের দুজন মানুষ, কেয়া চক্রবর্তী, এরা সব একটা ভুলভাল একটা ছবি করতে গিয়ে নৌকো থেকে পড়ে, মানে আজ পর্যন্ত সেটা ধোঁয়াশা, কি করে হলো? তাই আমাদের নিরাপত্তাটা দরকার। এই যাত্রা তো আপনার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে, কিন্তু সেই সময় তো যাত্রার বিশাল রমরমা ছিল, কিন্তু এখন যাত্রা শিল্প যেন কোথায় একটু কোণঠাসা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আপনি কিছু ভেবেছেন? যাত্রাতেও কিন্তু নিরাপত্তার অভাব। হ্যাঁ, তুমি ভাবো, আমি তো 25-30 হাজার দর্শক পেতাম, এবার সামনে একটু জায়গা ফাঁকা, কারোর যদি কিছু মনে হয়, কিছু ছুঁড়ে দিল বা কিছু, আমাদের নিরাপত্তা কোথায়? কোনো পুলিশ পেছনে দাঁড়িয়ে থাকে, আমরা যখন আমাদের মতো আর্টিস্টরা যদি থাকে তাহলে হ্যাঁ তখন পাওয়া যেত পুলিশ, কিন্তু তারা পেছনে দাঁড়িয়ে থাকে। তো খোলা মঞ্চ, যে কেউ চলে, একদম খোলা মঞ্চ। নিরাপত্তাটা কোথায় শিল্পীদের, টেকনিশিয়ানসদের? নেই। হ্যাঁ, যাত্রাটাকে আমি একটুখানি ঢেলে সাজানোর চেষ্টা করছি, কারণ যাত্রাতেও আবার কাটমানি দিতে হয়। যিনি বিশ্বাস ব্রাদার্স এর মধ্যে বড় বিশ্বাস, ঘোর অবিশ্বাসের কাজ করেছেন, তিনি পার প্রোগ্রাম, পার
প্রোডাকশনে 2 লাখ থেকে 5 লাখ টাকা নিয়ে থাকেন যাত্রা যাত্রায়। তা অত তো তাদের এই হয় না, আচ্ছা দলে। যদি 5 লাখ টাকা আমি দিয়েই দিলাম কাট মানি, তাহলে তাহলে আমি ব্যবসা করে কি পাবো? অত শৌ তো সেভাবে এখন আর থাকে না। আমি সেটাই বলছি, মানে যাত্রার প্রডিউসাররা সব এসেছিলেন আমার কাছে, কাঁদছেন রীতিমতো। তো তারা আবার রেজিস্টার্ড নয়, পশ্চিমবঙ্গ স্বীকৃত নয়, মানে ওরা ভাবছে ওরাই পশ্চিমবঙ্গ, ওরাই পশ্চিমবঙ্গ এবং ওরা যা বলবে তাই। কিন্তু এইভাবে যে ঘুরে যাবে আপনারা তো বুঝতে পারেননি, দানটা ঘুরে গেল। এবার দান তো আমরা ফেলবো, আর সেটা হচ্ছে সততার, স্বচ্ছতার, এই দান আমরা ফেলবো। এবার যদি একটা প্রশ্ন, আমাদের কি সুন্দরী মিষ্টি পাপিয়া অধিকারী এখন প্রত্যেক দিন মানে ঘামে ভিজে কাজ করছেন, কিন্তু তিনি তো আমাদের চোখে নায়িকা। তার ডেলি কেয়ার, তার এখন daily সাজগোজ, তার চুল বাঁধার ধরন, তার চোখ, বিশেষ করে আপনার চোখের যে কাজল পরার ধরন, ওরে বাবা। আজও আমরা মনে রেখেছি। সেই তো আমরা কাজল, এই অনেকে দেখো অনুসরণ কাজল করি। ভেবরে হ্যাঁ, সকাল 6টায় কাজল পরেছি। আমি রোজই 4:30টার সময় উঠি, ব্রহ্ম মুহূর্তে উঠে আমি জব করি, আচ্ছা। তারপরে এক্সারসাইজ করি, তারপরে এক্সারসাইজ আর হচ্ছে না, জবটাও তাড়াতাড়ি, মানে অন্য কাজ করতে করতে জব হয়, আর গোপালকে খেতে দিই। এই হচ্ছে আমার সকালবেলা করেই আমার দড়ি ঘড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাওয়া। এই কাজটা হ্যাঁ। সকাল 6টায় করেছি, সে ঘেঁটে হয়ে থাকে। আবার যখন সন্ধ্যেবেলা বেরোবো তখন মুখ টুক দিয়ে আরেকবার কাজল, আমার কাজলের উপর আমার হ্যাঁ আমি চোখের উপর জানি। হ্যাঁ, আমার খুব ইয়ে, আর লিপ লিপস্টিক পেন্সিল আর কাজল, লিপ পেন্সিল দিয়ে লিপ করাটা, সেটাও আমার এখন শেষ হয়ে গেছে। লিপ পেন্সিল গুলো আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল, সব আছে কিন্তু সেটা করবার সময় নেই। আর স্কিন কেয়ার বা হেয়ার মাথার কেয়ার এখন আর কিচ্ছু নেই। যদি ডায়েটটা ঠিকঠাক ফলো করছেন তো diet, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি না মানে মাছ মাংসটা ছোটবেলা থেকে, আমি বৈষ্ণব, ছোটবেলা থেকে কম খাওয়া হয়েছে, মানে অনেক পরে আমরা যখন বড় হয়েছি তখন খাওয়া হয়েছে। আর তারপরে যে বাড়িতে বিয়ে হয়েছি তারা খুব ননভেজ, তো সেখানে আমার খুব অসুবিধা হতো, কিন্তু যাই হোক মেনে নিয়েছি এখন। কিন্তু আমি এখন সপ্তাহে 2 দিন, আমার স্বামী খুব মাছ আনতে ভালোবাসে, ভালো ভালো মাছ অর্ডার দিয়ে আনে, নিজে গিয়ে নিয়ে আসে। দিদি আপনার হাতে রান্না করার অভ্যাসটা এখন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. তো পাতলা মাছের ঝোল ভাত, ওটা আমি খুব ভালো বানাতে পারি, মাছের ঝোল। তো ওইটা মাঝে মাঝে খেতে হয়, সপ্তাহে 2 দিন খাই। কিন্তু রাত্রিবেলা কালকে উনি বললেন কচু, কাল সারাদিন কিছু হয়নি, চিংড়ি মাছ দিয়ে কচু হয়েছিল, তারপরে পাবদা মাছ হয়েছিল, ভেটকি মাছ হয়েছিল, এইসব মানে যেদিন যেদিন আমি খাবো উনি বলেন যে এই সমস্ত মাছ তোমায় খেতে হবে। আমি না সব একটু করে নিদুল করে করে খাই। খেতে তো হবে। মিঠুনদার সঙ্গে আপনাকে পর্দায় দেখা যাবে দিদি একসঙ্গে? কেন যাবে না? আমরা সব দেখতে যাবে। চাই। মিঠুনদা ভালো করে আমরা বেঁচে দেখতে থাকবে, চাই। আমরা সবাই একসাথে কাজ করবো। একদমই তাই। আমরা তো চাই আপনি যেভাবে দেশের, সমাজের, রাজ্যের উন্নয়নে এগিয়ে আছেন, ঠিক সেইভাবে আপনার দর্শকরাও আপনাকে পান একসঙ্গে। থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন দিদি। সবাই ভালো থাকবেন, ভালোবাসবেন। আর আপনারা যদি টালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি কেউ থাকেন, দেখেন, আপনাদের প্রবলেম আমার কাছে আনবেন, আমি আছি আপনাদের পাশে। শুধু প্রবলেমে নয়, আপনাদের কোনো আনন্দ অনুষ্ঠানেও আমি থাকবো। থ্যাংক ইউ।